সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের স্বাগত জানাচ্ছি। আজকে মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 10 আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমি আজকের লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। আমি তোমাদের সামনে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা আর স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি উপস্থাপন করেছি, যার নেতৃত্বে আমরা পেয়েছি একটি পতাকা, একটি মানচিত্র। সে বঙ্গবন্ধুর আত্মার এবং তার পরিবার পরিজনের আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহর কাছে তার উত্তম যা মর্যাদা কামনা করছি। কামনা করে আজকের যে আলোচনা সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের তিন পাশে হচ্ছে ভারত বা ইন্ডিয়া, একেবারে একটি অংশ হচ্ছে মায়ানমার, আর দক্ষিণ অংশ হচ্ছে বিশাল জলরাশি, যেটাকে আমরা বঙ্গোপসাগর বলে থাকি। আজকের আলোচনা থেকে তোমরা যে জিনিসগুলো শিখবে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচয় তোমরা জানতে পারবে, বঙ্গভঙ্গের কারণ ফলাফল জানতে পারবে, 6 দফা আন্দোলন সম্পর্কে তোমরা জানতে পারবে, মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক পটভূমি জানতে পারবে, স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে, বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধানে করণীয় যে ব্যাপারগুলো তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সামনে বাংলাদেশের ভৌগোলিক পরিচয় নিয়ে কথা বলছি। সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, যদিও বর্তমান আয়তন বেড়েছে, তারপরে সরকারিভাবে এটা প্রতিস্থাপন হয়নি বলে আমি আগের পরিসংখ্যান তোমাদের সামনে উপস্থাপন করেছি। তিন দিকে ভারত ও একদিকে বঙ্গোপসাগর। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়, দক্ষিণ পূর্বে মায়ানমার, যেটা বার্মা নামে পরিচিত, পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ ও দক্ষিণে বঙ্গোপসাগর। মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5,138 কিলোমিটার। তার বেশিরভাগই ভারতের সাথে 4,144 কিলোমিটার এবং মায়ানমারের সাথে হচ্ছে 283 কিলোমিটার। বাকিটা সমুদ্র উপকূল। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। প্রশাসনিক অঞ্চল বা প্রশাসনিক বিভাগ। বাংলাদেশ প্রশাসনিকভাবে 8টি বিভাগে বিভক্ত: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও সম্প্রতি প্রতিষ্ঠিত হওয়া ময়মনসিংহ বিভাগ। বর্তমানে জেলা হচ্ছে 66টি। স্বাধীনতার সময় 19টি জেলা হিসেবে ছিল, তার সেই পরবর্তীতে সেটা বেড়ে এখন প্রায় 66টি জেলা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। তারপর হচ্ছে যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, সেটা নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে এর নদী, উপনদী, শাখা নদী বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। ভূপ্রকৃতি হচ্ছে বেশিরভাগই হচ্ছে 3 ভাগে বিভক্ত। ভূপ্রকৃতি 3 ভাগে, বিভিন্ন অঞ্চল গঠনের উপর ভিত্তি করে ভূপ্রকৃতিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, 3 নম্বর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমি সেই বিভাগগুলি নিয়ে একটু উপস্থাপন করছি। টারশিয়ারি যুগের পাহাড়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বর্তমান বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলি নিয়ে এই অঞ্চল গঠিত। পাহাড়গুলো আসামের লোসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়। পাহাড়গুলোর বৈশিষ্ট্য হলো
প্রস্তর, স্লেট জাতীয় এবং প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণ দ্বারা গঠিত। দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এটা তো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। রাঙ্গামাটি দক্ষিণ পূর্বাঞ্চল হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা, চট্টগ্রাম, কক্সবাজার জেলা অংশবিশেষ। এখানে দেশের পাহাড়ের মাঝে বহু সংকীর্ণ উপত্যকা রয়েছে, যা দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। নদীগুলোর মধ্যে কর্ণফুলী, সাঙ্গু, মাতামোহরি, হালদা, কাসালং উল্লেখযোগ্য। চট্টগ্রাম কক্সবাজার 624, এই যে পাহাড়গুলোর উচ্চতা 624 মিটার প্রায়। পূর্ব দিকের পাহাড়গুলো হচ্ছে উচ্চতা ক্রমশ বেশি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া সাকাহাফং বান্দরবান জেলায় অবস্থিত। এটা হচ্ছে উচ্চতা 1235 মিটার। এরপর হচ্ছে উত্তর পূর্বের যে পাহাড় সমূহ, সেটা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জের ছোট বড় বিচ্ছিন্ন পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। পার্বত্যভূমির উচ্চতা 60 থেকে 90 মিটার। প্রধান পাহাড়গুলো হলো ছাতক পাহাড়, খাসিয়া, তারপর হচ্ছে ঢায়ানতি, লোসাই, ত্রিপুরা। এই অঞ্চলের নদীগুলো হচ্ছে সুরমা, কুশিয়ারা, মনো নদী এবং খেয়া নদী বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে দ্বিতীয় ভাগ হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ। 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালগড় এবং লালমাই পাহাড় নিয়ে। বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গড়ে ওঠে। এর আয়তন প্রায় 8288 বর্গ কিলোমিটার এবং এটি বঙ্গ অববাহিত সর্ববৃহৎ প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। ভূমি অসমতল এবং মাটি লাল ও কাকরময়। ঐতিহাসিক স্থান মহাস্থানগড় এই অঞ্চলে অবস্থিত। তিস্তা, আত্রাই, করতোয়া, পূর্ণতা এই অঞ্চলের প্রধান নদী। মধুপুর ও ভাওয়ালের গড়। উত্তরে ব্রহ্মপুত্র নদ থেকে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। মোট আয়তন হচ্ছে 4105 বর্গ কিলোমিটার। টাঙ্গাইল, ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে অবস্থিত মধুপুর গড় এবং গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়ালের গড় এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। মাটির রং লাল ও কাকরময় বলে কৃষি কাজের জন্য উপযোগী নয়। প্রধান নদী হচ্ছে ধলেশ্বরী। এরপর হচ্ছে লালমাই পাহাড়। কুমিল্লা শহরের 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার এবং উচ্চতা 21 মিটার। মাটি লালচে, নুড়ি বালি ও কঙ্কর দ্বারা গঠিত। পাহাড়ের পাদদেশে আলু ও তরমুজের চাষ করা হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই অঞ্চল হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী, উপনদী, শাখা নদী বাহিত পলিমাঠা দ্বারা গঠিত। বাংলাদেশের অধিকাংশ এলাকা এই অঞ্চলের ভূমি। এখানে গড় উচ্চতা হচ্ছে 9 মিটার। সুন্দরবন, চলন বিল এই অঞ্চলে অবস্থিত। হাওড়, হাকালুকি বিল, ডাকাতিয়া, লালপুর, লালখান, শ্রীমঙ্গল এই অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের মৃত্তিকা। মাটির প্রকৃতি, রাসায়নিক গঠনের দিক দিয়ে বাংলাদেশের মৃত্তিকাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা পাললিক মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, পাহাড়ি মৃত্তিকা। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। পাললিক মৃত্তিকা হচ্ছে বাংলাদেশের 1,06,828 বর্গ কিলোমিটার। বালি, ক্যালসিয়াম, কার্ফু বিভিন্ন উপাদানের জৈব মিশ্রণ, পাট, আখ, তেলবীজ ও ধান এখানে বেশি উৎপাদিত হয়। লোহিত মৃত্তিকা কুমিল্লা, লালমাই পাহাড়, মধুপুর, ভাওয়ালের গড়, বরেন্দ্রভূমি এই মাটি দ্বারা গঠিত। চুনাপাতার ও কাকর মিশ্রিত। এই চুন থেকে জৈব পদার্থ ও অ্যাসিডের পরিমাণ কম এবং লোহিত ও অ্যালুমিনিয়াম বেশি থাকে বলে উর্বরতা কম। লবণাক্ত মৃত্তিকা। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর সৈকত লবণাক্ত মাটি দ্বারা গঠিত। সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ফিরোজপুর জেলা, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের কিছু দ্বীপাঞ্চল সমুদ্রের সন্নিকটের এলাকা। আয়তন হচ্ছে 15,540 বর্গ কিলোমিটার। লবণাক্ত ও ক্ষীরীয় হওয়ায় মাটিতে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, তারপর বিভিন্ন ধরনের লবণ জাতীয় পদার্থ থাকায় মাটির লবণাক্ত হয়। এরপরে হচ্ছে পাহাড়ি মৃত্তিকা। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলে এই মৃত্তিকা। এর আয়তন 18,512 বর্গ কিলোমিটার। রং বাদামি
ও দোসর লালচে দেশের শীতলতম স্থান লালখান এই অঞ্চলের মধ্যে অবস্থিত। এভাবে বাংলাদেশের মৃত্তিকা ভূপ্রকৃতি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর আমরা বাংলাদেশের যে ঐতিহাসিক ঘটনা সেটা হচ্ছে বঙ্গভঙ্গ কারণ ফলাফলের দিকে আমরা উপস্থাপন করব। বঙ্গভঙ্গ 1905 সালের 1 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের শীতকালীন রাজধানী সিমলা থেকে লর্ড কার্জন উত্তর ও পূর্ব বাংলাকে আসামের সাথে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করে। অপরপক্ষে পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা নিয়ে অন্য একটি প্রদেশ গঠন করা হয়। এভাবে বাংলাকে যে বিভক্তিকরণ সেটাই হচ্ছে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এবার আমরা বঙ্গভঙ্গ কেন হয়েছে, এর কারণ এবং এর ফলাফল কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। আয়তন ও অধিক জনসংখ্যা অধ্যুষিত বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করার পিছনে যে কারণগুলো উল্লেখযোগ্য বলে আমি মনে করি সে কারণগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর হচ্ছে প্রশাসনিক কারণ। প্রশাসনিক সুবিধা দক্ষতা বৃদ্ধি করা বঙ্গভঙ্গের মূল ও প্রাথমিক কারণ। 1854 সালে গঠিত বাংলা প্রেসিডেন্সিকে একজন গভর্নরের পক্ষে একাকী শাসন করা সত্যি দুরূহ ছিল, যার কারণে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল। প্রাথমিক সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করে বঙ্গভঙ্গের মূল এবং প্রাথমিক এই ব্যাপারগুলো এখানে আছে। তারপর হচ্ছে যেটা রাজনৈতিক কারণ। পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনের যে কেন্দ্রভূমি ছিল, কেন্দ্রস্থল ছিল হচ্ছে কলকাতা। ঢাকাকে রাজধানী করে সরকার এই আন্দোলনকে প্রশমিত করতে সচেষ্ট হয়েছিল। এখানে জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারত বিশেষ করে বাংলা প্রেসিডেন্সিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। আন্দোলনের কেন্দ্রস্থল কলকাতা হওয়ায় সরকার ভাগ করো শাসন করো নীতির ভিত্তিতে আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ করতে উদ্যোগী হন। তারপর হচ্ছে মুসলমানদের দাবি। মুসলমানদের দাবি ছিল যে নতুন প্রদেশ সৃষ্টি হলে মুসলমানরা যে নিজেদের ভাগ্যের উন্নয়ন করার সুযোগ পাবে। হিন্দু প্রভাবিত কলকাতার উপর রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে নির্ভরশীলতা হ্রাস পাবে। মুসলমান জনগণ সরকারি চাকরি ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করবে। এই জন্য তারা বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন জ্ঞাপন করেছিল। অর্থনৈতিক কারণ। বঙ্গভঙ্গ পূর্বে শিল্প, ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি সবকিছু কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। তাই পূর্ববঙ্গের মুসলমানরা সর্বত্র পিছিয়ে পড়ছিল। বঙ্গভঙ্গ হলে তারা অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পাবে। মুসলমানরা এজন্য তারা তাদের হারানো গৌরব ঐতিহ্য ফিরে পাবে, এই জন্য তারা বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন জানিয়েছিল। তারপর হচ্ছে সামাজিক কারণ। ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদার নীতি, মুসলমানদের প্রতি বৈরী নীতির কারণে মুসলমান সম্প্রদায় নির্মমভাবে শোষিত বঞ্চিত হতে থাকে। মুসলমানরা সামাজিক প্রতিপত্তিহীন, দরিদ্র, রিক্ত, নিঃস্ব সম্প্রদায় পরিণত হয়। তাই বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জানায় মুসলমানরা এবং আশা করতে থাকে, স্বপ্ন দেখতে থাকে হারানো প্রভাব পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্মীয় কারণ। অবিভক্ত বাংলার পূর্বাংশে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিমাংশে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে হিন্দু এবং মুসলমানদের জন্য দুটি আলাদা পৃথক স্বাধীন রাষ্ট্রের অথবা পৃথক রাজ্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তাই সরকার বঙ্গভঙ্গ করেছিল। কিন্তু বঙ্গভঙ্গ করার পরে পশ্চিম বাংলার হিন্দুরা, হিন্দু মধ্যবিত্ত ব্যবসায়ী, বিভিন্ন বুদ্ধিজীবীরা তুমুল আন্দোলন গড়ে তোলে। তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে এবং বলতে থাকে সরকার এর মাধ্যমে আন্দোলনকে নস্যাৎ করার একটি ষড়যন্ত্র পতিত হয়েছে। মুসলমানদের সমাজের যে প্রতিক্রিয়া। নতুন প্রদেশের রাজধানী ঢাকা হওয়ায় ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন সুবিধা লাভে সক্ষম হয়। শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ বড় বড় শোরুম, অট্টালিকা গড়ে ওঠায় ঢাকার সৌন্দর্য বৃদ্ধি পায়। মুসলমান তাদের হারানো রীত গৌরব মর্যাদা ফিরে পাওয়ার আনন্দে মেতে ওঠে। হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া। হিন্দুদের অবস্থান ছিল খুবই কঠিন। বাংলা উচ্চ মধ্যবিত্ত হিন্দুরা এর বিরুদ্ধে প্রচন্ড ঝড় তোলে। তারা প্রচার করে বঙ্গভঙ্গ
বঙ্গমাতার অঙ্গচ্ছেদের সমতুল্য। তারা মনে করে যে ভারতের স্বাধীনতা আন্দোলন ঘনিষ্ঠভাবে যুক্ত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে ধ্বংস করার জন্য বঙ্গভঙ্গ করা হয়েছে। হিন্দু লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গভঙ্গকে বাঙালি জাতির বিকাশমান ধারাকে নস্যাতের একটি ষড়যন্ত্র বলে মনে করেন। পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নতি সহ্য করতে না পেরে তারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। তারপর হচ্ছে ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দেয়, স্বদেশী আন্দোলন, সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে, যার কারণে সরকার খুব বিব্রত অবস্থায় পতিত হয়। ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার বিকাশ, হিন্দুদের নেতিবাচক প্রতিক্রিয়া মুসলমান বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দকে ভাবিয়ে তোলে। তারা 1906 সালে আলাদা প্ল্যাটফর্ম হিসেবে মুসলিম লীগ গঠন করে। তৎকালীন যে পূর্ব বাংলার যে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে এটি গঠিত হয়। এভাবে হিন্দু মুসলমান সম্পর্কে পরস্পর তিক্ততা শুরু হয়। সন্ত্রাস ও উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান, বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে সন্ত্রাসী বাদী নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে। সমগ্র ভারতে হিন্দু জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পায়। হিন্দুরা মুসলমানদের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। 5 নম্বর যেটা ফলাফল, সেটা হচ্ছে ভাগ করো শাসন করো নীতির বিজয় লাভ। ভাগ করো শাসন করো নীতি বিজয়ের ফলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি হয়। জাতীয়তাবাদী যে আন্দোলন চলছিল সেটা নস্যাৎ হয়ে যায়। ভারতের বৃহত্তম সম্প্রদায় দুটি চিন্তা চেতনার দিক থেকে বিভক্ত হয়ে পড়ে। এভাবে ব্রিটিশ সরকার লাভবান হয়। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ হয়ে যায়। ব্রিটিশ শাসকগণ কলকাতা কেন্দ্রিক সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার একটা সুযোগ হচ্ছিল। তারা এটা শতভাগ সফল হয়েছিল বাংলাকে ভাগ করার কারণে। বঙ্গভঙ্গ আইন বাতিল। 1910 সালের 6 মে ব্রিটিশ রাজ সপ্তম এডওয়ার্ড মৃত্যুবরণ করলে তার পুত্র পঞ্চম জর্জ 1911 সালে 27 জুন ক্ষমতায় আরোহণ করেন। তার সে 12 ডিসেম্বর দিল্লি দরবারে তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। তিনি সেখানে কয়েকটি উল্লেখযোগ্য ভাষণ দেন। তার মধ্যে পূর্ব বাংলা, পূর্ববঙ্গ, আসাম প্রদেশ থেকে যথাক্রমে বিহার ও আসামকে বিচ্ছিন্ন করে অখণ্ড বাংলা প্রদেশ গঠিত হয়। অর্থাৎ বাংলা বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটাকে তিনি কি করেন, বাদ করে দেন, নতুন করে আবার বঙ্গকে একত্রিত করেন। তবে আসাম এবং বিহারকে সেখান থেকে আলাদা করে নিয়ে যান। কলকাতার পরিবর্তে দিল্লিকে রাজধানী করা হয়। এটা কলকাতা কেন্দ্রিক আন্দোলন নস্যাতের একটা ষড়যন্ত্রের অংশ। 1905 সালে বঙ্গভঙ্গ আইন বাতিল হয়ে যায়। মূলত হিন্দু বাঙালিরা এই আইন বাতিলের কারণে আনন্দিত হয়, মিষ্টি বিতরণ করে, অনেক আনন্দ প্রকাশ করে। তারা এই জন্য তৎকালীন যে সব পঞ্চম জজকে বিশাল এক সংবর্ধনা দেয়। এরপরে আমি আস্তে আস্তে যে 6 দফার দিকে যাচ্ছি। যে আমাদের যে 6 দফা আন্দোলন সেটা আওয়ামী লীগের 6 দফা নয়, এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা মুক্তির সনদ হিসেবে খ্যাত। 1966 সালে 5 ফেব্রুয়ারি রাহুলের বিরোধী দলগুলোর, পাকিস্তান বিরোধী দলগুলোর একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 13 ফেব্রুয়ারি সেই সম্মেলনের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের সমস্যাগুলো উত্থাপন করে সেখানে 6 দফা কর্মসূচি উপস্থাপন করেন। তিনি আবার সাংবাদিক সম্মেলন করে 13 ফেব্রুয়ারি এটা কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সেই কর্মসূচির যে বিশেষ যে দিকগুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1940 সালে যে লাহোর প্রস্তাব হয়েছিল সে দ্বিজাতি তত্ত্ব, সেটা যে দুটি পাকিস্তান স্বাধীন রাষ্ট্র জন্ম নিয়েছিল, মানে পশ্চিম পাকিস্তান, তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সেখানে কেন্দ্র প্রাদেশিক উভয় আইনসভার জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে এবং এই প্রতিনিধিত্বের হার জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হবে। 2 নম্বর যে 6 দফার ছিল, ধারা ছিল, কেন্দ্রীয় সরকারের হাতে কেবল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা থাকবে, তাছাড়া বাকি সব ক্ষেত্রে প্রদেশসমূহ
সমান ক্ষমতা ভোগ করবে। 3 নম্বর, উভয় অংশের জন্য আলাদা মুদ্রা ও রাষ্ট্রীয় রিজার্ভ ব্যাংক থাকবে, যাতে মুদ্রা পাচার বন্ধ হয়। এই জন্য এই প্রস্তাব করা হয়েছিল, এবং প্রত্যেকটি দেশ যাতে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, প্রত্যেকটি প্রদেশ। 4 নম্বর, অর্থনৈতিক নীতি নির্ধারণ তথা করার উপর ক্ষেত্রে প্রাদেশিক স্বাধীনতা থাকবে, এবং কেন্দ্রীয় সরকারকে তার ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ উভয় প্রদেশ সমানভাবে সংবিধান কর্তৃক নির্ধারিত হারে সরবরাহ করবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা, স্বনির্ভরতা, জনগণের অধিকার প্রতিষ্ঠার এর জন্য এই ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। 5ম যে ধারা, সংবিধান অনুযায়ী উভয় প্রদেশের আলাদাভাবে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার অধিকার থাকবে। এরপরে 6 নম্বর হচ্ছে, পূর্ব পাকিস্তান তথা প্রত্যেক প্রদেশের নিরাপত্তার জন্য নিজ নিজ আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা থাকবে। বঙ্গবন্ধু যখন এই প্রস্তাব উপস্থাপন করেন, তখন পূর্ব পাকিস্তান তথা বাংলার জনগণ খুশিতে ফেটে পড়ে। তাদের দাবি আদায়ের পক্ষে তাদের নেতা গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেছেন, এবং তারা স্বপ্ন দেখতে থাকে একটি সুন্দর শক্তিশালী বাংলার। মুক্তিযুদ্ধের এভাবে বঙ্গবন্ধুকে এই প্রস্তাব উপস্থাপন করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছে, সে সহ 35 জনকে তাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি থেমে যাননি এই নেতা, তারা স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। এবং মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক পটভূমি নিয়ে আমি কথা বলবো। মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক পটভূমি, বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে দীর্ঘ পথ পরিক্রমায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। নিম্নে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনা করা হবে। এখানে আরো একটু বলা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিকভাবে শোষণ করত, বাংলাদেশের উৎপাদিত সম্পদ সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। বাংলাদেশের পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশের পূর্ব পাকিস্তানিদের নিয়োগ ছিল প্রায় 20% আর 80% ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান। এভাবে প্রতিটি ক্ষেত্রে শিল্পের উন্নয়ন এবং চাকরির ক্ষেত্র এই অনুপাতে 20 এবং 80 এরকম। আর উচ্চ পর্যায়ের যে কর্মকর্তা, সেখানেও পূর্ব পাকিস্তানিদের খুব একটা ভূমিকা ছিল না, সবগুলো পশ্চিম পাকিস্তানের ভোগ করত। এভাবে শোষণ নির্যাতনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আমি নিম্নে স্বাধীন বাংলাদেশের যে অভ্যুদয়ের যে মুক্তিযুদ্ধের যে পটভূমিগুলো ছিল, উল্লেখযোগ্য বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বাঙালির দাবি, লাহোর প্রস্তাব 1940 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে যে পাক ভারত বিভক্ত হয়ে, তখন বাঙালি পূর্ব বাংলাকে একটি আলাদা স্বাধীন দেশ হিসাবে দাবি করে। লাহোর প্রস্তাবে এভাবে ছিল, মুসলমানদের জন্য আলাদা 2টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো নিয়ে। এটা হচ্ছে পশ্চিমাংশ নিয়ে, পূর্ব এবং দক্ষিণাংশকে নিয়ে। ভাষা আন্দোলন 1948 সালে যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এদেশে সফর করে, তখন ভাষার প্রশ্ন উত্থাপিত হলে তিনি তখন বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই ভাষার প্রশ্নে সর্বপ্রথম বিরোধিতা করেছেন ধীরেন্দ্রনাথ দত্ত। সে সংসদে, পশ্চিম পাকিস্তানের সংসদে বসে তিনি কুমিল্লার এই সংসদ এটা বিরোধিতা করেছিলেন। এভাবে পূর্ব পাকিস্তানে তমদ্দুন মজলিস নামে তখন তৎকালীন যে সংসদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা প্রতিবাদ তুখোড় হয়েছে। রেসকোর্স ময়দানে তিনি একই কথা বলেন। তখন বাঙালিরা ভাষার ব্যাপারে শক্তিশালী আন্দোলন রচনা করেন। বঙ্গবন্ধু এই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তিনি জেলে থাকলেও এই আন্দোলনের সমর্থন যোগী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান করেছিলেন। এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল ভাষা দিবসের সবচেয়ে বড় আন্দোলন। তখন 144 ধারা জারি করা হয়। 144 ধারা ভঙ্গ করে তখন ছাত্র জনতা, মধ্যবিত্ত শ্রেণী আন্দোলন করে তখন গুলি করা হয়। গুলি করলে সেখানে রফিক, জব্বার, শফিউর তারা শহীদ হয়। কিন্তু বাঙালি আন্দোলন থেমে থাকেনি, প্রচেষ্টা থেমে থাকেনি। 1956 সালে যখন সংবিধান, পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়, তখন সে সংবিধানে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। আজকে 21শে ফেব্রুয়ারি
সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে। ভাষার জন্য রক্ত দিয়েছে বাঙালিরা, বুকের তাজা রক্ত দিয়ে যে ভাষার অধিকারকে তারা প্রতিষ্ঠা করেছিল, তখন থেকে তারা স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত হতে থাকে। এই আন্দোলন তাদেরকে প্রেরণা জুগিয়েছে, এই আন্দোলন স্বাধীনতার পথে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ গঠন। পাকিস্তান আন্দোলনের সময় বঙ্গবন্ধুর যে ভূমিকা, পরবর্তীতে যারা নিবেদিত প্রাণ জনগণ সম্পৃক্ত নেতা, তাদেরকে মুসলিম লীগের জনবিচ্ছিন্ন যারা প্রশাসনিক নেতা ছিলেন, তারা আর চোখে দেখতে থাকে, তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। কিন্তু রাজনৈতিকভাবে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু থেমে থাকেনি। তার প্রচেষ্টায় মৌলানা ভাসানীকে সভাপতি করে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে। এভাবে পূর্ব পাকিস্তানের মানুষের গণদাবি আদায়ের জন্য কাজ করতে থাকে এবং বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে আরো পরিণত নেতা হিসেবে গড়ে উঠতে থাকে। 1954 সালের নির্বাচনে হক ভাসানী সরহদ্দি যুক্তফ্রন্টের বিজয় লাভ। যুক্তফ্রন্ট সেখানে 54 সালের যে সাধারণ নির্বাচন ঘোষণা করা হয়, সেখানে যুক্তফ্রন্ট 237টি মুসলিম আসনের মধ্যে 230টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। এদেশের সচেতন মানুষ জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে সম্মিলিত যুক্তফ্রন্টকে ভোট দেয়। 21 দফার ভিত্তিতে হক ভাসানী যে গঠন করেছিল, এই আন্দোলন সফলতা পায় এবং তারা প্রমাণ করেছে একতাবদ্ধ থাকলে যে কোনো কিছুতে বিজয় লাভ করা সম্ভব। তারপরে আমি যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যে আরো যে ছিল কারণগুলো ছিল সংবিধান প্রণয়ন। 1956 সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হলেও সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান করা হয় এবং ইস্কান্দার মির্জাকে তখন প্রেসিডেন্ট করা হয়। কিন্তু তারা পুরো পাকিস্তানকে দমিয়ে রাখার জন্য আবারই 1958 সালে এসে আইয়ুব খান সেখানে ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করে। এরপরে সামরিক অভ্যুত্থান 58 সালে 7 অক্টোবর আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বিভিন্ন সামরিক কায়দায় এদেশের বিশেষ করে পূর্ব পাকিস্তানের মানুষের উপর শোষণ চালাতে থাকে এবং 1969 সালে 25শে মার্চ এক ব্যাপক ছাত্র জনতা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিশাল জনতার গণ অভ্যুত্থানের মুখে তার পতন হয়। তিনি তার ভাগিনা ইয়াহিয়া খানকে ক্ষমতায় বসিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করেন। 1965 সালের কাশ্মীর যুদ্ধ, 28 দিন ব্যাপী যুদ্ধে বাঙালি সৈনিকেরা তাদের শৌর্য বীর্যের নতুন ইতিহাস সৃষ্টি করে। যুদ্ধের সময় এদেশের অর্থনীতি ভেঙে পড়ে, দেশে খাদ্য সংকট দেখা দেয়, দেশ নিরাপত্তাহীন হয়ে পড়ে। তখন বাঙালিরা নতুন করে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখতে থাকে, যে দেশে তাদের নিরাপত্তা থাকবে, যেখানে তাদের স্বাধীনতা থাকবে। এভাবে তারা আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। 1966 সালে আওয়ামী লীগের 6 দফা অনেকটা তার বহিঃপ্রকাশ। বাংলাদেশে যে স্বাধীন সার্বভৌম একটি দেশ গড়ার যে পথে এগিয়ে যাওয়া, সেটা 66 সালের 6 দফার মাধ্যমে প্রকাশিত হয়। 1969 সালে গণ অভ্যুত্থান। 1969 সালে যে ছাত্র সমাজের 11 দফা এবং আওয়ামী লীগের 6 দফার ভিত্তিতে শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, জরুরি আইন প্রত্যাহারের দাবিতে ছাত্র জনতার এক গণ অভ্যুত্থান ঘটে। ছাত্র শিক্ষকের রক্তে ভেজা অভ্যুত্থান পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত হয়। ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণ ও 1970 সালের সাধারণ নির্বাচন। 1970 সালের আইয়ুব খানের পতনের পর তার ভাগিনা ইয়াহিয়া খান ক্ষমতায় গ্রহণ করেন এবং তিনি ক্ষমতায় এসে যে শৃঙ্খলা এবং স্থায়িত্ব আনার জন্য 1970 সালে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। 70 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় পরিষদের 169টি পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত আসনের মধ্যে 167টি আসন পেয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে
এবং সরকার গঠনের দিকে এক ধাপ এগিয়ে যায়। কিন্তু ষড়যন্ত্রকারী পাকিস্তানিরা বাঙালিদেরকে ক্ষমতা দিতে মোটেও রাজি ছিল না। তারা নানামুখী ষড়যন্ত্র করতে থাকে। প্রথম সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা জাতীয় পরিষদে স্থানান্তর করে ভোট দাবি করে আমরা পূর্ব পাকিস্তানে গিয়ে জাতীয় পরিষদে অংশগ্রহণ করতে পারবো না, সেখানে আমাদেরকে লাশ হয়ে ফিরে আসতে হবে। সে অজুহাত দেখিয়ে ক্ষমতা হারানোর বয়ে জাতীয় কংগ্রেস পরিষদের অধিবেশন ঢাকা থেকে রাওয়ালপিন্ডিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। ঢাকার বিভিন্ন অফিসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢাকার পরিবেশকে অশান্ত করে তোলা হয় এবং জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়। ৭১-এর অসহযোগ আন্দোলন, অধিবেশন স্থগিত এবং বাঙালির হত্যার প্রতিবাদে ১ মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। ২ মার্চ আসাম আব্দুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩ মার্চ স্বাধীন বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় রেসকোর্স ময়দানে। ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক সমাবেশের আহ্বান করা হয় এবং বঙ্গবন্ধু সেখানে ভাষণ দিবেন এই ঘোষণা করা হয়। দলে দলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বঙ্গবন্ধুর কথা শোনার জন্য আসতে থাকে। সরকার এটা দেখে ১৪৪ ধারা জারি করে, কিন্তু জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশের আয়োজন করে। ২রা মার্চ থেকে পূর্ব পাকিস্তানের সমস্ত কাজ চলতে থাকে বঙ্গবন্ধুর নির্দেশ মতে। ৭ মার্চের ভাষণে তিনি ঘোষণা করেন, আমি যদি হুকুম দিবার না পারি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এভাবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তখন বাঙালি স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এরপর আমি স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আলোচনার কথা বলে বঙ্গবন্ধুকে টেবিলে বসে ইয়াহিয়া খান তখন পূর্ব পাকিস্তানে হামলা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। পশ্চিম পাকিস্তান থেকে বিশাল সামরিক বাহিনী জাহাজে করে, বিমানে করে সেখানে আসতে জমায়েত হতে থাকে। ২৫ মার্চ রাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা পুলিশের হেডকোয়ার্টার থেকে শুরু করে সেখানে হামলা চালিয়ে শত শত বুদ্ধিজীবী, বাংলাদেশের শিক্ষক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়কে তারা হত্যা করে এক ধ্বংসযজ্ঞ শুরু করে। সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। সে হামলা মানুষ ভুলে নেই, এখনো বাংলার মানুষ সে হামলাকে স্মরণ করে। স্বাধীনতার ঘোষণা ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। চট্টগ্রামের ইস্ট পাকিস্তান রাইফেলসের ট্রান্সমিটারের মাধ্যমে তিনি স্বাধীনতার প্রচারের জন্য পাঠানো হয়। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ২৬ মার্চ চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণাকে অবলম্বন করে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ২৭ মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ৩ নম্বর হচ্ছে অস্থায়ী সরকার গঠন, যুদ্ধের পক্ষে সমর্থন আদায়, মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করা এবং বাংলাদেশের শরণার্থীদের আবাসন, খাদ্য ব্যবস্থা করা তথা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটি সরকার গঠন করা হয়, সেটা অস্থায়ী সরকার হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট করা হয়, তাজউদ্দিন আহমেদ সেখানে প্রধানমন্ত্রী হন। তিনি আরো গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধুর অবর্তমানে ঘোষণা করা হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুর, মুজিবনগরের মেহেরপুরের বৈদ্যনাথের আম্রকাননে সে সরকার শপথ গ্রহণ করে। তো সেদিন থেকে সেই আম্রকাননের নাম হয়েছে মুজিবনগর। যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনাগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। ২৪ মে ১৯৭১ সাল ক্যাপ্টেন অলি আহমদের নেতৃত্বে এক কোম্পানি মুক্তিযোদ্ধা চাঁদগাজীতে পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানের উপর হামলা করে পাকিস্তান বাহিনী পিছু হটে। ৬ জুন আবার পাকিস্তানি বাহিনী আক্রমণ করে মুক্তি বাহিনী পিছু হটে। এভাবে যুদ্ধ চলতে থাকে। ৩ নম্বর সেক্টরে ১৪ মে লেফটেন্যান্ট মুর্শেদ ও তার সৈন্যদের আক্রমণ এবং ৪ নম্বর সেক্টরে হচ্ছে ২৪ মে ক্যাপ্টেন রবের নেতৃত্বে হামলা চলতে থাকে। ৫ নম্বর সেক্টরে জুলাই আগস্টে হামলা করে সিলেট দখল
এবং এই মুখে হামলা পশ্চিম পাকিস্তানিদের সাথে চলতে থাকে। মুক্তিবাহিনীর এদের এই হামলায় আস্তে আস্তে আমাদের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করতে শুরু করে। 6 নম্বর সেক্টরে 8 থেকে 15 আগস্ট ক্যাপ্টেন নওয়াজ উদ্দিনের নেতৃত্বে হামলা এবং দখল করা হয়। তারপর হচ্ছে সেখানে এক যুদ্ধে প্রথম পাকিস্তানি অফিসার সহ 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন, একজন পাকিস্তানি অফিসারও ছিল তার মধ্যে। তারপর হচ্ছে 7 নম্বর সেক্টরে 18 জন দিনাজপুরের টনটনিয়া পাড়ায় পাকিস্তানি অবস্থানের উপর আক্রমণ করা হয়। 4 থেকে 5 জুলাই নাজমুল হকের নেতৃত্বে মুক্তিবাহিনী কাঞ্চনপুর আক্রমণ করে। ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে 23 আগস্ট কানসাট আক্রমণ করা হয়। তারপর হচ্ছে নওগাঁয় মুক্তিযুদ্ধের সময় ভূমিকা এলাকায় মরহুম আব্দুল জলিলকে আজও সে এলাকার মানুষ স্মরণ করে। 8 নম্বর সেক্টরে 19 মে ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে আক্রমণ করা হয়। সেখানে 3 জন মুজিবনগরের মুক্তিবাহিনী ও পাক হানাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। 15 আগস্ট বালিয়া ভাঙ্গা যুদ্ধে 2 জন পাক অফিসার ও 70 জন নিহত হয়। 70 জন নিহত। 15 অক্টোবর বালিয়া ভাঙ্গা যুদ্ধে 2 জন পাক অফিসার 70 জন লেফটেন্যান্ট কমল সিদ্দিকী নড়াইল সাব ডিভিশন দখল করে যশোরের অভিমুখে অগ্রসর হতে থাকেন। এরপর হচ্ছে 9 নম্বর সেক্টর এম এ জলিল গেরিলা যুদ্ধের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে 12 থেকে 13 জন বসন্তপুর বিওপি আক্রমণ করে। 20 নভেম্বর কালীগড়ে 40 জন পাকিস্তানি কালীগঞ্জে সৈন্য আত্মসমর্পণ করে। 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, চান্না প্রভৃতি বন্দরে সফল অভিযান পরিচালনা করা হয়। আগস্ট নভেম্বরের মধ্যে শত্রুপক্ষের বহু জাহাজকে নিমজ্জিত করা হয় এবং ক্ষতিগ্রস্ত করা হয়। বেশ কয়েকটি শত্রু নৌজাহাজ দখল করা হয়। এরপর 11 নম্বর সেক্টর মেজর আবু তাহেরের নেতৃত্বে 4 থেকে 5 জুলাই এবং 1 থেকে 11 অক্টোবর বিশাল হামলা করা হয় এবং দখল করা হয়। বাংলাদেশ ভারতের যৌথ বাহিনী গঠন। ডিসেম্বরের প্রথম দিকে মুক্তিবাহিনী ভারতীয় মিত্র বাহিনী যৌথ কমান্ডার গঠিত হয়। 3 ডিসেম্বর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করা হয়। 6 ডিসেম্বর ভারত কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি প্রদান করা হয়। বিমান বাহিনীর আক্রমণ 3 ডিসেম্বর থেকে ঢাকা চট্টগ্রাম বিমান ঘাঁটিতে হামলা শুরু হয়। 7 ডিসেম্বর যশোর সেনানিবাস দখল করা হয়। সাতক্ষীরা, টঙ্গী, জামালপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ দখল করা হয়। 9 ডিসেম্বরের মধ্যে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ যৌথ বাহিনী দখলে আসে। 12-13 ডিসেম্বর কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল মুক্ত করা হয় এবং 10-14 ডিসেম্বর সারা দেশব্যাপী বুদ্ধিজীবী হত্যা। ঢাকা ঘেরাও করে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করা হয়, নির্দেশ দেওয়া হয়। 16 ডিসেম্বর বিকেল 4টার পরে রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে। এবার তোমাদের সামনে আমি বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে আজকে শেষ করব। মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কৃষির উপর নির্ভরশীলতা ও অনুন্নত কৃষি ব্যবস্থা, স্বল্প মাথাপিছু আয়, বেকার সমস্যা, শিল্পের অনগ্রসরতা, মূলধনের স্বল্পতা, খাদ্য ঘাটতি, কারিগরি জ্ঞানের অভাব, দারিদ্র্যের দুষ্ট চক্র, স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগ, স্বল্প মূলধন। এরপর হচ্ছে অনুন্নত অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, সেচ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সবকিছু অনুন্নত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন ইত্যাদির কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার না হওয়া, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা বাংলাদেশের যে সমস্যাগুলোর মধ্যে এগুলো অন্যতম। মৌলিক সমস্যার সমাধানে করণীয় হচ্ছে কৃষির আধুনিকরণ, উন্নত বীজ, সার, সেচ ব্যবস্থা এবং সম্প্রসারণ প্রভৃতি মূলধন গঠন করতে হবে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করতে হবে। এরপরে কারিগরি প্রযুক্তি নির্ভর শিক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি ও সহযোগ নিতে হবে। কুটির শিল্প, ক্ষুদ্র কুটির সহ মাছ, হাঁস, মুরগি এগুলোর ব্যবস্থা করতে হবে। বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে ভারসাম্য আনতে হবে। বৈদেশিক সাহায্যের উপযুক্ত ব্যবহার করতে হবে। দারিদ্র্য বিমোচন কার্যক্রম, অর্থনৈতিক কূটনীতিশীলতা বৃদ্ধি, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে তোমাদের সকলের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।